আমি দুটি বিষয় নিয়ে কনসার্ন। একটা হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি অথবা অতি ভারত প্রীতির রাজনীতি, দুটোই বাংলাদেশের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে অতীতে আমরা দেখেছি ভারত বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং তার সহমতের দলগুলো কি করেছে, এবং অতি ভারত প্রীতির রাজনীতি আমরা গত 15 বছর ধরে দেখছি। তো কোনোটাই বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না। আমি যেই বিষয়ে মূলত কনসার্ন সেটা হচ্ছে যে দেখুন, আমি সেদিন বন্ধুদের আড্ডায় বলছিলাম যে আমি আমার বাড়ির মুরগির খোয়ারটাও ভারতকে ভাড়া দিতে চাই যদি আমি ট্যারিফ পাই। তার মানে আমি আমার নদীর ট্যারিফ চাই, রেল লাইনের ট্যারিফ চাই, আমাদের করিডোরের ট্যারিফ চাই, যত ট্রান্সশিপমেন্ট হবে তার ট্যারিফ চাই। আপনি কি জানেন যে আমরা ইতিমধ্যে যে সুবিধা দিয়েছি কত ট্যারিফ পেয়েছি? কিন্তু পদ্মা সেতুর কয়টা পিলার আপনার মুখস্থ আছে? কয়টা স্প্যান আপনার মুখস্থ আছে? কেন এই সরকার 15 বছরে মানুষকে মুখস্থ করাতে পারলো না যে ট্রান্সশিপমেন্টে আমি কত আয় করেছি? যমুনা ব্রিজের উপর দিয়ে ঈদের দিন কত গাড়ি গেছে এবং কত আয় করেছেন? পদ্মা ব্রিজের উপর দিয়ে কত গাড়ি গেছে, কত আয় করেছেন? মুখস্থ করিয়েছি। আমাদের তো টেলিভিশনে এখন এগুলো স্ক্রল হিসাবে দেখা হয়, এবং আমার ধারণা কিছুদিন পরে এগুলো আপনি না জানলে এই দেশে থাকা কঠিন হয়ে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন গত 10 বছরের ট্রান্সশিপমেন্টে আপনি কত পেয়েছেন? তার মানে এটি উল্লেখযোগ্য কোনো সংখ্যা না, এবং এটি গৌরব করার মতো কোনো সংখ্যা না। বিশ্বব্যাংক যেই অঙ্কের আপনাকে এগোতে বলেছিল আপনি সেটি নেননি, এমনকি সরকারের যে কমিটি অঙ্ক নিতে বলেছিল সেটিও আপনি নেননি। এবং অর্থ উপদেষ্টা ওই যে যেমনটি জাহেদ বলছিলেন যে উনি বলেছেন যে এটা লজ্জাও লাগছে, কেননা আমরা ভারতের সাথে সম্পর্কটাকে রক্তের সম্পর্ক বলি। আমার কোনো সন্দেহ নাই ভারতের সাথে সম্পর্কটি রক্তের সম্পর্ক, কিন্তু ওই লিগ্যাসি টেনে আপনি কি একের পর এক নন ইলেকশনকে লেজিটিমেসি দিবেন ভারত দিয়ে? ওই লিগ্যাসি টেনে আপনার যে অর্থনৈতিক অগ্রগতির সুযোগ তৈরি হয়েছে সেটিকে আপনি খাটো করে ফেলবেন ওই রক্তের সম্পর্ক বলে বলে? ওই লিগ্যাসি টেনে আপনি কি গত 10 বছরের ট্রান্সশিপমেন্টে যে আয় করতে পারেননি এই তথ্যটি চাপিয়ে রাখতে পারবেন? আমার মনে হয় পারবেন না। এখন আমার যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে, দেখুন আমি কিন্তু জাহেদের সাথে একমত। চুক্তি হওয়ার পরে বায়তুল মোকাররমে গেলেন, কিছু ব্যানার পোড়ালেন, কিছু টেলিভিশন ক্যামেরা আসলো, ওটা তো একটা পুরনো দিনের রাজনীতি। একটা গণতান্ত্রিক শাসনে এমওইউতে কি গেছে সেটাও তো নাগরিকদের জানার কথা। কি সমস্যা? এটি কি গোপন বিষয়? সত্যি করে ভারতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর এবং তার দলবলের সফরের পরে আমরা বাংলাদেশ সরকার থেকে খুব কম জানতে পেরেছি। যার কাছ থেকে জানতে পেরেছি তাকে ব্যক্তিগতভাবে অত পছন্দই করি না, নরেন্দ্র মোদী। উনি টুইট করেছেন, উনি তার পার্লামেন্টে বলেছেন, উনি তার জনগণকে জানিয়েছেন। দেখুন, ভারত একটি গণতান্ত্রিক সরকার। তিনি যে 3-4টি তথ্য দিয়েছেন সেখান থেকে আমরা আজ করতে পেরেছি 10টি এমওইউর মধ্যে কি রয়েছে। দেখুন, ভারতের সাথে যেরকম আমাদের রক্তের সম্পর্ক, আমি সেদিন শেরপুর সীমান্তে গিয়েছিলাম। কাঁটাতারের বেড়া দেখে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, এবং কাঁটাতারের বেড়াতে যেই কয়েকটা পৃথিবীতে সীমান্তে মানুষকে মরণঘাতী অস্ত্র দিয়ে গুলি করা হয়, বাংলাদেশ ভারত সীমান্ত কিন্তু তার মধ্যে একটা। তার মানে আমরা যারা রক্তের সম্পর্ক বলি তারা কি এই রিয়েলিটিটা মাথায় রাখি কিনা, যেখানে ফেলানিও মারা গেছে, এখানে রক্ত ঝরে। খুব কম সীমান্ত আছে পৃথিবীতে। দেখুন, আমার সুবিধা হলে আমি ইউরোপের উদাহরণে চলে যাব, কিন্তু আমার একটু অসুবিধা হলেও কি আমি ফেলানির কথা বলতে পারবো না? আমাদের মনে হয় একটু সৎ হতে হবে রাজনীতিতে। ইউরোপের উদাহরণ দেওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে একদমই প্রযোজ্য না। দেখুন, এটি একটি সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হচ্ছে। আপনি রাজনীতিকে এখন অর্থনীতি দিয়ে বিবেচনা করবেন, এবং আপনি দেখবেন নেগোসিয়েশনে আপনি ভালো করছেন কিনা। এখন যদি আপনি নির্বাচনে দুর্বল হয়ে থাকেন, আপনি যদি জনগণের সঠিক ম্যান্ডেটে না থাকেন, আপনার কোমরে কিন্তু শক্তি কম থাকবে। আর ভারতের যে সাউথ ব্লক, তার সাথে কথা বলার মতো যেই দক্ষ প্রতিপক্ষ বাংলাদেশের তৈরি হওয়ার কথা, আমি খুব দুঃখের সাথে বলছি, আমি রাজনীতির বুলি দেখতে পাচ্ছি, আমি এক ধরনের মেঠো বক্তৃতা দেখতে পাচ্ছি, এমনকি যারা মন্ত্রীরা রয়েছেন। কিন্তু তার কাছ থেকে আমি তথ্যভিত্তিক এবং পেশাদারিত্বের সাথে একটি বিষয়কে এগিয়ে নেওয়ার জন্য যে দক্ষতা আমি দেখতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে, সেটি আমি দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের সীমান্ত এরকম রয়েছে, আমাদের অভিন্ন নদী, 54টি অভিন্ন নদীর সম্পর্ক রয়েছে। এবং জনপ্রিয় কথা হচ্ছে, আপনি যে কোনো সীমান্তে যাবেন, কুড়িগ্রামে যাবেন, এখন সিলেটে যাবেন, আপনি শুধু শুনবেন সাধারণ মানুষ কি বলে। সাধারণ মানুষকে খাটো করে রাজনীতিবিদরা যখন কথা বলেন, মনে রাখবেন এটা তাদের জন্য খুব একটা উন্নত কথা না। সে জানে কেন বন্যা হয়, সে জানে অভিন্ন নদীর পানি কখন ছাড়া হয়, সে জানে অভিন্ন নদীর পানি কখন আটকানো হয়। দেখুন, খালেদা জিয়া ভুলে গেছিলেন, এবং এই নিয়ে তো আমাদের হাস্যরস করার অনেক বছর কেটে গেছে। আর কতদিন করবো এগুলো?
আমরা তো এই সরকার 15 বছর রয়েছেন, আগামীতে হয়তো আরো 15 বছর অথবা তার চেয়েও বেশি থাকবেন, প্যাটার্ন দেখে মনে হচ্ছে। কাজে এই জিনিসগুলো যদি আমরা এই সরকারের ভেতর দিয়ে আদায় করতে না পারি, তাহলে আমরা কার মাধ্যমে পারবো? আমি কিন্তু মনে করছি এটি একটি সুবিধাজনক সরকার যার সাথে ভারতের সম্পর্ক রয়েছে। শুধু ক্ষমতাসীনদের না, যারা বিরোধী দলে রয়েছেন, যারা এই মুহূর্তে চমক দেখিয়েছেন, তাদের সাথে সম্পর্ক বরং আরো ঐতিহাসিক। কিন্তু আপনি যদি, এবং আমি এটাও বলে রাখি, বাংলাদেশকে খুব গুরুত্বের সাথে ভারত নিতে শুরু করেছে। শুধু ভারত না, পুরো সাউথ এশিয়া নিতে শুরু করেছে, এমনকি বিশ্বও নিতে শুরু করেছে। আমাদের গুরুত্ব বাড়ছে। আপনি কি সেটা এনক্যাশ করতে পারছেন? আপনি কি সেটা ট্রেড অফ করতে পারছেন? বাংলাদেশের উপর দিয়ে আপনি যখন করিডোর পাবেন, কলকাতা থেকে আপনি যখন আগরতলা যাবেন, আপনি শুধু ইমাজিন করেন ওই চিকেন নেক দিয়ে ঘুরে আসতে কতক্ষণ লাগতো, তাতে পার কিলো বা পার টন পণ্যের পরিবহনের খরচ কত হতো। বাংলাদেশের সীমান্তগুলো থেকে আমরা ভারতীয় যে জঙ্গিবাদ তাদেরকে উৎখাত করেছি, যেটি বিএনপির আমলে প্রশ্রয় দেওয়া হয়েছিল। তাতে ভারতের কত বিলিয়ন ডলার নিরাপত্তা বাজেট কমেছে, হিসাব করা হোক। এবং এখন আপনি দেখেন ট্রান্সশিপমেন্ট করিডোর, স্পেশাল করিডোর, এগুলো পেয়ে তার কত অর্থনৈতিক অগ্রগতি হবে। এবার আপনি আসুন বাংলাদেশের একটি কোম্পানি রহিম আফরোজ, তাকে জিজ্ঞেস করুন সে গত 22 বছরে ভারতে কেন তার পণ্য ঢুকাতে পারেনি। তখন আপনি জানতে পারবেন যে এমওইউ এ যে সুন্দর কথাগুলো থাকে, চুক্তিতে যে সুন্দর কথাগুলো থাকে যে আমরা মানব, তার বাস্তবে কি ঘটে। কারণ একটা দেশ যখন কূটনীতিতে ভালো, তার যখন নীতি আপনি নির্ধারণে, রহিম আফরোজের কথা বললেন, আমরা তো ভারতে গিয়ে প্রাণের পণ্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যান্টি ডাম্পিং এর যে ব্যাপারটি ভারত রহিম আফরোজের সাথে করেছিল, সেটি আমাদের স্মৃতিতে রয়ে গেছে। প্রাণের পণ্য কিভাবে গেছে এবং কতটা পেশাদারিত্বের সাথে আছে, এটি কিন্তু আরেকবার দেখতে হবে। কিন্তু আপনি ভারতীয় কোনো পণ্য বাংলাদেশে বিপণনে অসুবিধা হয়েছে মনে করতে পারছেন? আমি যখন রহিম আফরোজ মনে করতে পারছি, আমি কিন্তু একটা ভারতীয় পণ্য বাংলাদেশে বিপণনে অসুবিধা হয়েছে প্রতিপক্ষ হিসাবে মনে করতে পারছি না। আমি খুব খুশি হব যদি আমি মনে করতে পারি। আসলে খুশি হব রহিম আফরোজেরও অসুবিধা হয়নি, ভারতীয় একটা পণ্যেরও অসুবিধা হয়নি। আমি এখানে পাল্টাপাল্টির পক্ষে না। ভারতের সাথে আপনি পাল্টাপাল্টিতে যেতে পারবেন না, কিন্তু ভারতের সাথে আপনি কৌশলগত গুরুত্বের সাথে যেতে পারবেন। এবং সেই কৌশলগত গুরুত্ব দেখুন, আজকে একজন প্রতিমন্ত্রী বলেছেন আমরাও নেপাল ভুটানে যাব। আমার মনে হয়েছে যে উনি বাস্তব অবস্থা কম জানেন। কেননা নেপাল ভুটান নিয়ে কথা বলছি আমরা প্রায় 3 দশক ধরে, 3টি কাজও হয়নি। এবং জাহেদ যেমনটি বলেছে, বিদ্যুৎ আনতে পারেনি 40 মেগাওয়াট। আমি গত সপ্তাহে নেপালে ছিলাম, আমি নেপালের মানুষের সাথে কথা বলেছি, তারা ল্যান্ডলক না, বিশেষ করে চট্টগ্রাম মংলা বন্দর যখন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়, সেই সময় কিন্তু এই যুক্তিটাই সবার আগে আসছিল যে আমাদের কানেক্টিভিটি এই তিন দেশ। আমরা যখন মংলা বন্দরকে সংস্কার করি এবং সক্ষমতা বাড়াই, তখন ওই সরকারের সবাই বলে যে এটি ভারত, এটি ভুটান ব্যবহার করবে, নেপাল ব্যবহার করবে। চিটাগং পোর্টের ক্ষেত্রেও তাই। সমস্যা হচ্ছে ওই 22 কিলোমিটার, সেটি ভারতের উপর দিয়ে আপনাকে করতে হবে। কেন আমরা পারি না, এই প্রশ্ন যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আগে উত্তর দিতে হবে, মানুষকে বিভ্রান্ত করার। আচ্ছা।